নমস্কার, সৃষ্টি রঞ্জনার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি একটা ছোট মেয়ের গল্প বলবো। ছোটবেলা থেকে মেয়েটির বই অন্তঃপ্রাণ, হাতের কাছে যা বই প্রায় সবই পড়ে ফেলে। সব রকমের উপন্যাস পড়ে, তবুও লেখক হিসেবে তার সবচেয়ে প্রিয় হচ্ছে রবিবাবু। রবিবাবুর উপন্যাস ও ছোট গল্পগুলো পড়ে ফেলার পর একদিন একটা দুঃসাহসিক কাজ করে ফেললো মেয়েটা। চিঠি লিখে ফেললো স্বয়ং রবীন্দ্রনাথকে। চিঠির সম্ভাষণ, প্রিয় রবিবাবু, প্রিয় রবিবাবু, আপনার গল্পগুলো আমি সব পড়েছি। 1917 সালে 56 বছরের রবীন্দ্রনাথকে এভাবে চিঠিতে সম্বোধন করেছিল রানু অধিকারী। রবীন্দ্রনাথ তখন মধ্য গগনে, খ্যাতির মধ্য গগনে। নোবেল পুরস্কার পাওয়ার পর কবির ভীষণ ব্যস্ততা বেড়েছে, তবুও 11 বর্ষীয়া কিশোরীর অমোঘ টানকে রবীন্দ্রনাথ সেদিন ফেরাতে পারেননি। সেই শুরু আজীবন রবীন্দ্রনাথের সঙ্গে রানুর একটা সুন্দর সম্পর্ক থেকে গেছিল। 1918 সালে সেই শুরু রবীন্দ্রনাথের সঙ্গে রানুর একটা নিবিড় যোগাযোগ, একটা নিবিড় সম্পর্ক হয়েছিল। রবীন্দ্রনাথের কাছে রানুর তখন নিত্য আসা যাওয়া। শুধু তাই নয়, রানু নিয়ম করে চিঠি লিখতেন তার রবিবাবুকে, এবং অদ্ভুতভাবে রবিবাবুকে তিনি শাসন করতেন। তার পুতুলদের যেভাবে কাছে রাখতে চাইতেন, শাসন করতেন সেইভাবে। বলতেন এইভাবে, রবিবাবু আপনি ভালো করে চুলটুল আঁচড়াবেন, কাপড় জামাও সুন্দর করে ঠিকঠাক পরবেন, দিন রাত লিখবেন না, দুপুরবেলাতে ঘুমোতে যাবেন, রাত্রে তাড়াতাড়ি ঘুমোতে যাবেন। রবীন্দ্রনাথকে এভাবেই রানু শাসন করতে করতে, যত্ন করতে করতে নিজের পুতুলের মতো ভাবতে লাগলেন। একদিন লিখে ফেললেন, রবিবাবু আপনার জন্য বড্ড আমার মন কেমন করে। মন কেমন করা রানু আর রবিবাবুর সম্পর্ক কেমন ছিল সে কথা জানতে তো এবারের পর্ব আপনাদের দেখতেই হবে। প্রিয় রবিবাবু, আমি আপনার গল্পগুচ্ছের সব গল্পগুলো পড়েছি আর বুঝতে পেরেছি, কেবল খুঁটিত বাসনটা বুঝতে পারিনি। আচ্ছা, সে বুড়োটা যে ইরানি বাঁধির কথা বলছিল, সে বাঁধির গল্পটা বললো না কেন? শুনতে ভারী ইচ্ছে করে। আপনি লিখে দেবেন? হ্যাঁ। আচ্ছা, জয় পরাজয় গল্পটা শেষে শেখরের সঙ্গে রাজকন্যার বিয়ে হলো না? কিন্তু আমার দিদিরা বলে শেখর মরে গেল। আপনি লিখে দেবেন যে শেখর বেঁচে গেল আর রাজকন্যার সঙ্গে তার বিয়ে হলো। কেমন? সত্যি যদি শেখর মরে গিয়ে থাকে তবে আমার বড় দুঃখ হবে। আমার আপনাকে দেখতে খুব ইচ্ছে করে। একবার নিশ্চয়ই আমাদের বাড়িতে আসবেন, কিন্তু না এলে আপনার সঙ্গে আড়ি। আপনি যদি আসেন তবে আপনাকে আমাদের শোবার ঘরে শুতে দেব, আমার পুতুলও দেখাবো। ইতি, রানু। সকালবেলার ডাকে অনেকগুলি চিঠি ও পত্রপত্রিকা এসেছে। টাটকা টাটকা চিঠিগুলো পড়ে ফেলাই কবির অভ্যেস। এই চিঠিটা পড়ে কবি কিছুক্ষণ বিস্মিতভাবে জানলার দিকে তাকিয়ে রইলেন। চিঠিখানি তিনি দুবার পড়লেন। পত্র লিখে কেউ পদবি দেননি, শুধু লিখেছেন নাম। ঠিকানা আছে অবশ্য বেনারসের। এই রানু কি, কত বা বয়স? চিঠির ভাষায় অল্প বয়সী মনে হয়, কিন্তু গম্ভীরভাবে সম্বোধন করেছে প্রিয় রবিবাবু। অগ্রে বা অন্তে শ্রদ্ধা বা প্রণাম জানাবার কোনো বালাই নেই। আপনাকে আমাদের শোবার ঘরে শুতে দেব, এই অংশটি পড়ে কবির মুখে দাড়ি গোবের আড়াল থেকে জ্বলসে উঠল কৌতুক হাস্য। এটা বেশি খ্যাতির। এখনো পর্যন্ত তিনি কারোর বৈঠকখানায় কিংবা বারান্দায় শোয়ার আমন্ত্রণ পাননি। রবীন্দ্রনাথ কখনো প্রত্যক্ষভাবে নিজেকে রাজনীতির সঙ্গে জড়াননি। প্রায় 1 যুগ আগে বঙ্গভঙ্গের প্রস্তাবের সময় তিনি রাস্তায় নেমে মিছিলে যোগ দিলেও সেটা ঠিক রাজনীতি নয়, নেমেছিলেন প্রাণের টানে। তারপর রাজনৈতিক নেতারা এসে হম্বিতম্বি শুরু করাতেই সরে এসেছিলেন তিনি। কিন্তু এরকম সংকটের সময় তার নাম ব্যবহার করলে
যদি একটা মহৎ কাজ হয় তাহলে কি প্রত্যাখ্যান করা যায়? কয়েকজন বন্ধু বান্ধবের নিষেধ সত্ত্বেও তিনি রাজি হতে সংবাদপত্রে কবির সম্মতিপত্র ছাপা হয়। এরপরে যা ঘটার তা ঘটে। নিন্দা কটূক্তিগুলো ধারালো তীর হয়ে জ্বালা ধরায় তাঁকে। কণ্টক যতই ক্ষুদ্র হোক তারও বিদ্ধ করার ক্ষমতা থাকে। এই সঙ্গে শিলাইদহের জমিদারির দুশ্চিন্তা তখন তো তাকে অস্থির করে তুলেছে। তার মধ্যে এক ঝলক স্নিগ্ধ বাতাসের মতো বেনারস থেকে এলো আর এক চিঠি। প্রিয় রবিবাবু, আপনি এতদিন আমায় চিঠি দেননি বলে খুব রাগ হয়েছিল, কিন্তু আপনার চিঠি পেয়ে খুব খুশি হয়েছি। আমার ভালো নাম কি জানেন? প্রীতি। বেশ সুন্দর নাম না? স্কুলে সবাই আমাকে প্রীতি বলে ডাকে, কিন্তু আপনি আমাকে রানু রানু বলেই ডাকবেন। আমারও নামটা সুন্দর লাগে কি না তাই বলছি। আমার আরও নাম আছে, শুনবেন? রানী, রাজা, বাবা, সব নামগুলোই বেশ না? আপনি যে কর্তার ইচ্ছে কর্ম বলে একটা সুন্দর লেকচার দিয়েছিলেন না, সেটা ভারতী আর প্রবাসীতে বেরিয়েছিল। মা, বাবজা, বাবু, আশারা সেটা পড়ে বললেন যে খুব সুন্দর হয়েছে। আমিও তাই পড়তে গেলাম, কিন্তু কিছুই বুঝতে পারলাম না। বোধহয় সেটা খুব শক্ত। কিছুদিন আগে আমার খুব অসুখ করেছিল, এখন ভালো আছি। আপনি নিশ্চয়ই একদিন আমাদের বাড়ি আসবেন। আমরা এই বাড়ি ছেড়ে যাব না, এই বাড়ি আমাদের নিজের বাড়ি, ভাড়ার বাড়ি নয়। আপনি আসবার সময় আমাদের জানাবেন, আমি স্কুলের ছুটি নিয়ে স্টেশনে আপনাকে আনতে যাব। এই চিঠির উত্তর শিগগির দেবেন, হারিয়ে ফেলবেন না যেন। আমি কেমন সুন্দর ফুল আঁকা কাগজে চিঠি লিখেছি। রানু। আমাদের বাড়ির ঠিকানা আবার লিখে দিচ্ছি, 235 অগস্ট কুন্ড, বেনারস সিটি। আপনি আর গল্প লেখেন না কেন? কবি চিঠিখানা পড়ার পর উল্টে পাল্টে দেখলেন। গোটা গোটা স্পষ্ট হাতের লেখা, বানান ভুল নেই। ভাষা এমন যেন মুখের ভাষা, লেখা নয়, কথা বলছে সামনাসামনি। এবারেও সম্বোধনে শুধু গম্ভীরভাবে প্রিয় রবিবাবু। শ্রদ্ধা ভক্তি জানাবার কোনো পাঠ নেই, শেষে শুধু নাম, যেন সমবয়সী। ঠিকানাটা দেখে কবির খটকা লাগলো। চেনা চেনা লাগছে। কাশ্মীরে একবার অগস্ত্যকুণ্ডের একটা বাড়িতে গিয়েছিলেন না? ও, মনে পড়েছে, সংস্কৃতের অধ্যাপক ফণিভূষণ অধিকারীর বাড়ি। এ কি ফণিভূষণের কন্যা? কবি ভাবতে থাকেন সে বাড়ির কথা। এর বয়স তো লেখেনি, তবে এ কি আসার পরের বোন? তাহলে এর বয়স তো 11-12 বেশি হতেই পারে না। এর মধ্যে সে এত লেখা পড়ে ফেলেছে, এমনকি প্রবন্ধ পড়ারও চেষ্টা করে। রানুর পরের চিঠিটা পেয়ে কবি একা একা হাসলেন অনেকক্ষণ। এই 57 বছরের জীবনে চিঠি তো তিনি কম পাননি, কিন্তু এমন ছেলে মানুষই ভরা নির্মল রসের চিঠি যেন আগে কখনো উপভোগ করেননি। সে লিখেছে, আমি এতদিন চিঠি দিইনি বলে রাগ করবেন না, আমার খুব অসুখ হয়েছিল, কিন্তু এখন ভালো আছি। লক্ষ্মীটি, রাগ করবেন না। আজকে থেকে আমাদের পুজোর ছুটি শুরু হয়েছে, 31 অক্টোবরে খুলবে। আচ্ছা, আপনার লেখা ছাড়া আর কি কাজ? আর কই গল্পও লেখেন না, স্কুলেও যান না। আমার আপনার চাইতে ঢের বেশি কাজ। সকালে 9টা পর্যন্ত মাস্টারমশাইয়ের কাছে পড়ি, বিকেলে 4টে পর্যন্ত স্কুলে থাকি। স্কুল থেকে এসে আর এক পণ্ডিতজির কাছে হিন্দি পড়ি, আর রাত্রে লেখা টাস্ক করি। আপনাকে দেখে বিশ্রী বলবো না, ছবিতে তো আপনাকে সুন্দর করে আঁকে। আপনি নিশ্চয়ই ছবির চেয়ে ঢের বেশি সুন্দর। আমার বেশ একটা সুন্দর বন্ধু না? আপনার বোধহয় কোনো সুন্দর বন্ধু নেই। আপনাকে দেখে আমার খুব ভালো লাগবে। আপনাকে এসে কিন্তু আমাদের বাড়িতে থাকতে হবে, আর কোথাও থাকতে পাবেন না। আচ্ছা, আপনি পদ্মার উপর নদীতে নৌকোয় থাকতেন না নদীর ধারে বাড়িতে থাকতেন? আমার সেখানে যেতে খুব ইচ্ছে করে। মেয়েটি বারবার কবিকে দেখতে চায় বলে কবি লিখেছিলেন, আমায় দেখলে তুমি ভয় পেয়ে যাবে। আমার দাড়ি গোঁফওয়ালা ভয়ঙ্কর চেহারা
আর আমার অনেক বয়স 57। তার উত্তরে রানু লিখেছে, আপনার মোটেই অত বয়স না। কবিদের আবার বয়স বাড়ে নাকি? আপনার বয়স 27। আমার কাছে আপনি তাই। ওর থেকে আর আপনার বয়স বাড়বে না। এরপর শান্তিনিকেতন থেকে কবিকে ফিরতে হলো কলকাতায়। বেলাকে ক্ষয় রোগে ধরেছে, তাকে বাঁচানো যাবে না। এই রোগের চিকিৎসা নেই। শেষের দিনগুলিতে তার শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কটাও কেমন বিষিয়ে গেল। বেলা মাধুরীলতা কবির সবচেয়ে প্রিয় সন্তান। যেমন তার রূপ, তেমনই তার হৃদয়ের সৌন্দর্য। কবি নিজে বেলাকে নতুন নতুন বই পড়িয়েছেন, সাহিত্য রচনা করতে শিখিয়েছেন। কত সাধ করে বেলার বিয়ে দিয়েছিলেন তার এককালের প্রিয় কবি বিহারীলাল চক্রবর্তীর সুযোগ্য পুত্র শরৎ কুমারের সঙ্গে। সেই শরৎ কুমার এখন শ্বশুরকে গ্রাহ্যই করেন না। টেবিলের ওপর পা তুলে দিয়ে সিগারেট ফুঁকে কবিকে দেখলে পা নামায় না, কথা বলে না, মুখ ফিরিয়ে থাকে অন্যদিকে। অনেক অপমান সহ্য করেও কবি তার প্রিয়তমা কন্যার শেষ সময় বারবার ছুটে যান বেলার শ্বশুর বাড়ি, কেউ কথা না বললেও। কবি সিঁড়ি দিয়ে দোতলায় উঠে মেয়ের রোগশয্যার পাশে গিয়ে বসেন। এক গুচ্ছ টাটকা ফুল আর আতর নিয়ে যান বেলার জন্য। গল্প শোনান, শোনান কবিতা। বেলা সারা শব্দ করে না। কখনো কবি গান গেয়ে ওঠেন। গানটা তোর মনে আছে? জোর কদমে ডাকঘর নাটকের অভিনয়ের তোড়জোড় চলছে। কবি দুপুরবেলা একা চলে গিয়ে মেয়েকে শোনান ডাকঘর অভিনয়ের গল্প। এখন বেলা খানিকটা সুস্থ, কিন্তু কবির রাজনৈতিক মতাদর্শে মতভেদ দেখা দেওয়ায় তিনি বেশ উদ্বিগ্ন। এদিকে কয়েকদিন যাবৎ বেলার শারীরিক অবস্থার খুবই অবনতি হয়। মানুষের প্রাণের সঙ্গে প্রদীপের তুলনা যেন কোনোদিন পুরনো হয় না। নিভবার আগে জ্বলে ওঠে যেন আর একবার। বেলার সঙ্গে দুপুরবেলা নিরিবিলিতে দেখা করতেন কবি, কিন্তু এদিন সকাল থেকেই তার মন উতলা। কোনো কাজে বা লেখালেখিতে মন বসছে না তার। এক সময় বেরিয়ে পড়েন তিনি। 1918 15ই মে। বেলার বাড়ির সামনে গাড়ি থেকে নেমে কয়েক পা এগিয়েই থমকে গেলেন কবি। কবিকে দেখে তখন সকলে স্তব্ধ। তিনি বুঝে গেলেন বেলা আর নেই। হাতে করে এনেছিলেন বেলার প্রিয় চাঁপা ফুল। সেই ফুলের গুচ্ছ দোরের কাছে রেখে ফিরে গেলেন দ্রুত পদে। জোড়াসাঁকোয় ফিরে তিনি উদ্বিগ্ন রথী আর প্রতিমাকে দুঃসংবাদ দিয়ে উঠে গেলেন 3 তলার ঘরে। বিকেল পর্যন্ত কবি রইলেন নিজের ঘরে। তারপর হঠাৎ এক সময় বেরিয়ে পড়লেন বাড়ি থেকে। রথী সঙ্গে যেতে চাইলেও তিনি আজ একাই বার হলেন। আমি শুধু রইনু বাকি, যা ছিল তা গেল চলে, রইল যা তাকে বল ফাঁকি। কবি খানিক হেঁটে চিতপুরের রাস্তা থেকে ভাড়ার ঘোড়ার গাড়ি নিয়ে ভবানীপুরের দিকে চললেন। ল্যান্সডাউন রোডের 35 নম্বর বাড়ির সামনে এসে বন্ধ সদর দরজার সামনে থেকে কবি জোরে জোরে ডাক দিলেন, রানু, রানু। বন্ধ দরজা খুলতেই ঘুর লাগা মানুষের মতো কবি বললেন, রানু কোথায়? আমি রানুকে দেখতে এসেছি। প্রথম দৃষ্টিপাতে কবির মনে হলো তিনি কোনো অলৌকিক দৃশ্য প্রত্যক্ষ করছেন। তার সামনে দাঁড়িয়ে এই কোন অপ্সরা?
তিনি কি কোনো পরীর সামনে দাঁড়িয়ে, নাকি এটা দৃষ্টি বিভ্রম? রানু তার আয়ত চক্ষু দুটি মেলে তাকিয়ে রইল কবির দিকে। কিন্তু 10-11 বছরের বালিকাটির গায়ের রং দুধে আলতার মতো, মাথায় কোকড়া কোকড়া চুল আর হরিণীর মতো সে চোখের চাহনি। আজকের দিনটিতে এ বালিকা সরাসরি স্বর্গ থেকে নেমে এসেছে তার হৃদয় জড়িয়ে দিতে। রানু প্রথম দেখেই চিনেছে দীর্ঘকায় সুঠাম শরীরের সেই মানুষটিকে, যার মাথার চুলে সদ্য পাক ধরেছে, দাড়িও সাদা কালোর মেশামেশি। কিন্তু চক্ষু দুটি, কবি এক দৃষ্টিতে নগ্নিকা বালিকাটির দিকে চেয়ে প্রশ্ন করেন, তুমি রানু? আপনি রবিবাবু কথা রেখেছেন, তাহলে এসেছেন? ছি 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 রানু, তুই এইভাবে যা, শিখে যা। কেন, কি হয়েছে মা? উনি তো আমার সঙ্গেই দেখা করতে এসেছেন। যা, বড্ড গরম, ঘেমে যাচ্ছি যে মা। যা, জামা পরে আয়, যে পরে আয়। গত 8-9 মাস ধরে রানু তাকে কত চিঠি লিখেছে, তিনিও উত্তর দিয়েছেন সমানে। এতদিন চোখের দেখা হয়নি। শেষ চিঠিতে রানুর মাথা দিব্যি দিয়েছিল যে, বাড়ির ঠিকানা দিয়ে জানিয়েছিল কলকাতা এলে দেখা করতেই হবে। কবিকে এবার দোতলার প্রশস্ত বসবার ঘরের আরাম কেদারায় বসানো হলো। সবাই ঢিপ ঢিপ করে কবিকে প্রণাম করছে, পায়ের কাছে মাথা ঠেকিয়ে। আর একটু দূরে দাঁড়িয়ে গোলাপি রঙের শাড়ি আলুথালু ভাবে গায়ে জড়িয়ে মিটি মিটি হাসছে রানু। তিনি মাঝে মধ্যেই দেখছেন রানুকে, ঠিক যেন এই বয়সের মাধুরীলতা। বল দেখি মা শুধাই তোরে, আমার কিছু রাখলি নে রে, আমি কেবল আমায় নিয়ে কোন প্রাণেতে বেঁচে থাকি। কবি এবার উঠবেন। সবার অনুরোধ, একটা দুটো নতুন কবিতা শোনাবেন না, কিংবা গান। যারা অনুরোধ করতে তারা জানে না যে আজ সকালেই কবির কন্যা বিয়ে হয়েছে। যতবার রানুকে দেখছেন ততবার একটু একটু করে আজ থাক, কবি উঠে পড়লেন। আজ নিশি শেষে শেষ করে দি চোখের জলের পালা, আমার অভিমানের বদলে আজ নেব